হত্যাকাণ্ডে শেখ হাসিনা, মইনুস সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ অপরাধ ট্রাইব্যুনালে। পরিকল্পিত ষড়যন্ত্র দাবি স্বজনদের। এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে বন্ধ হয় ইন্টারনেট। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলকের স্বীকারোক্তি। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করেন। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। অভিযোগ মির্জা ফখরুলের। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এবং একের পর এক গুপ্ত হত্যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরণ অনশনের ডাক। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মিম। পিলখানায় হত্যাকাণ্ডের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মইনুস আহমেদ সহ সংশ্লিষ্টদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহীদ পরিবারের পক্ষে অ্যাডভোকেট তাসমিরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন। এ সময় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ শহীদ সেনা পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তারা গণমাধ্যমে মামলা সম্পর্কে অবহিত করে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ পিলখানা হত্যাকাণ্ডের জড়িতদের তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের কুশীলবদের বিচারের দাবি করেন তারা। শহীদ সেনা পরিবারের সদস্যরা বলেন, তৎকালীন সেনা প্রধান অনেকেই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা স্বীকার। জুলাই গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক এমন স্বীকারোক্তি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এই কথা জানিয়েছেন। এছাড়াও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলে রাষ্ট্রপক্ষ জানায়, বিচারে কেউ বাধা দিলে ছাড় দেওয়া হবে না। জাহিদ হাসান জানাবেন বাকিটা। জুলাইয়ের মাঝামাঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। এর মধ্যেই ১৬ জুলাই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় বিটিআরসি। এরপর ১৭ জুলাই পর্যায়ক্রমে সারা দেশে প্রথমে মোবাইল ইন্টারনেট এবং পরদিন ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয় সরকার, যা দেশ জুড়ে ক্ষোভ তৈরি করে। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমও টানা ১৩ দিন বন্ধ রাখা হয়। ইন্টারনেট বন্ধের কারণ হিসাবে সে সময়কার প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালীর ডেটা সেন্টারে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানান কথা বলেন। জানান, ইন্টারনেট স্বাভাবিক হতে সময় লাগবে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। টানা 10 দিন বন্ধ রাখার পর 28 জুলাই মোবাইল ইন্টারনেট এবং 31 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম চালু হয়। এরপর 5 আগস্ট ফের কয়েক ঘন্টার জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই 5 আগস্ট বিকেলে সচল হয় ইন্টারনেট সেবা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার কথা বারবার বলে আসছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক প্রতিমন্ত্রী পলক জানান, আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউন করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে, ঘটেনি কোনো দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের একথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল সেটি কোনো দুর্ঘটনা ছিল না। খায়ের টাওয়ার বা কোন টাওয়ারে আগুন লেগেছে এগুলোর কোনো ব্যাপারই ছিল না। সেখানে সে স্বয়ং স্বীকারোক্তি দিয়ে বলেছে বা নিজে স্বীকার করেছে যে এই ইন্টারনেট তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। এদিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে। শুনানি শেষে চৌধুরী মামুন সহ ৩ জনকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন। 3 জনের ব্যক্তি, 3 জন আসামি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। ট্রাইব্যুনালের মামলার সাক্ষীদের টার্গেট করে খুন করার অভিযোগ করেছেন চিফ প্রসিকিউটর। বিচারে কেউ বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন রাষ্ট্রপক্ষ। আসামিকে হাজির করা হয়েছিল। জাহিদ হাসান, এখন, ঢাকা। শুরু হয়েছে D8 সামিট। সম্মেলনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানতে মিশরের রাষ্ট্রপতির বাসভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত, একটু আমাদেরকে জানাবেন D8 সম্মেলনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? সম্মেলনটি এখনই শুরু হলো, অর্থাৎ D8 সামিটের যে মূল পর্ব সেটি এখনই শুরু হলো। গত 4 দিন ধরে এই সম্মেলনটি চলছে। তো এখন সম্মেলনের প্রথম অংশেই আমরা যদি বলি যে বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত D8 সামিটের সভাপতির দায়িত্ব পালন করছে, সেই সভাপতির পদটি হস্তান্তর করা হয়েছে মিশরের রাষ্ট্রপতির কাছে। এরপরেই সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা যেই কার্যক্রমগুলো সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি মিশরের রাষ্ট্রপতির বাসভবন। এই রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে D8 সম্মেলনের যে 8টি সদস্য দেশ, এই 8টি সদস্য দেশের পতাকাই কিন্তু উঠছে। এখানে মূলত এই 8টি দেশের এই সম্মেলনে 2টি ভাগে ভাগ করা হয়েছে। আজকে যে মূল পর্ব, এর মধ্যে প্রথম ভাগ যেটি, সেটি হচ্ছে যে তরুণ শক্তিকে, তরুণ যারা কর্মক্ষম জনগোষ্ঠী আছে সেই কর্মক্ষম জনগোষ্ঠীকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে অর্থনীতিতে ত্বরান্বিত করা যায়, সেই আলোচনার পাশাপাশি ক্ষুদ্র ঋণ ব্যবস্থাকে কিভাবে সামনে নিয়ে আসা যায়, এই আলোচনাগুলো রয়েছে 8টি দেশের মধ্যে। এক দেশের সঙ্গে এক দেশের যে আন্তঃবাণিজ্যিক যোগাযোগ, এক দেশের সঙ্গে এক দেশের অর্থনৈতিক যে সম্পর্কের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আর আরেকটি পর্বে এখানে আলোচনা হবে, সেটি হচ্ছে যে এখানে লেবানন এবং গাজায় যে ইসরায়েলি আগ্রাসন এবং ইসরায়েলি যে গণহত্যা, নির্বিচারে গণহত্যা চলছে, সে বিষয়ে একটি আলাদা সেশন হবে। সেই সেশনে সকল রাষ্ট্রপ্রধানরাই এখানে কথা বলবেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কথা বলবেন, মালয়েশিয়া থেকে যিনি এসছেন সরকার প্রধান তিনি কথা বলবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী কথা বলবেন, ইরানের সরকার প্রধান কথা বলবেন, তুরস্কের সরকার প্রধান কথা বলবেন। এভাবে 8টি যে দেশগুলো আছে সে প্রত্যেকেই কিন্তু লেবানন এবং গাজায় যে ইসরায়েলি গণহত্যা, সেই গণহত্যার বিষয়ে তারা কথা বলবেন। এবং আমরা যতদূর জেনেছি, আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বক্তব্যে ইসরায়েলি গণহত্যার যে বিষয়গুলো সেগুলো উঠে আসার পাশাপাশি তিনি মিশরকে বলবেন, যেহেতু এখন মিশর এটির সভাপতির দায়িত্ব পালন করবে, মিশরকে তিনি বলবেন যে
লেবানন এবং গাজায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেটি নিয়ে আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ প্রয়োগ করার জন্য D8 এর পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য। একই সঙ্গে এখানে আরেকটি দাবি এখানে উঠতে পারে, সেটি হচ্ছে যে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্যভুক্ত করার জন্য, জাতিসংঘের সদস্য হিসেবে বা জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য ফিলিস্তিনের প্রতি তাদের জাতিসংঘের প্রতি তাদের একটা আহ্বান থাকবে। সব মিলিয়ে এই আলোচনা চলছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভিতরে আছেন, তিনি কথা বলবেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রেক্ষাপট তিনি তুলে ধরবেন। একই সঙ্গে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। বলে রাখতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই যাবৎ দুজন রাষ্ট্রপতি বা দুজন রাষ্ট্রপ্রধান এখানে আসতে পেরেছেন এই রাষ্ট্রীয় সফরে। এর মধ্যে দ্বিতীয় জন হিসাবে কিন্তু এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি যেহেতু এসেছেন, স্বাভাবিকভাবেই তার সফরকে কেন্দ্র করে পুরো মিশরের নানা ধরনের আয়োজন কিন্তু রয়েছে। বিশেষ করে আজকে বিকালে তিনি মিশরের বলা যায় যে বিশ্বের যে বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি সকল দেশি বিদেশি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মোটিভেশনাল বক্তব্য দিবেন। তো এই ছিল আমার কাছে D8 সামিটের এখনকার মতো। পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। D8 সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। দুদকের করা এস আলমের বিরুদ্ধে মামলা সহ অন্যান্য বিষয়ে কথা বলছেন দুদকের মহাপরিচালক। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব নূর মোহাম্মদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 542 কোটি 70 লক্ষ টাকা উপার্জন এবং বিদেশি অর্থ পাচারের অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। জনাব সালমান এফ রহমান, সাবেক চেয়ারম্যান, এবং জনাব শাহ আলম সারওয়ার, সাবেক MD IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি সহ যথাযথভাবে ঋণ প্রদান প্রক্রিয়া ও ঋণ নিয়মাচার না মেনেই জালিয়াতির মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার গ্রাহক ব্লু মুন ট্রেডিং লিমিটেড, অ্যাক্সিস বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ওবায়দুল কাদের, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী, এবং ABM আমিন উল্লাহ নুরী, সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের করা এস আলমের বিরুদ্ধে মামলা সহ অন্যান্য বিষয়ে কথা বলছিলেন দুদকের মহাপরিচালক। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ হয়েছে, যৌক্তিক মনে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রেস সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার বক্তব্য পরস্পর বিরোধী, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত। উল্লেখ করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় সংবিধানের ৫৫ সংশোধনের রায়কে স্বাগত জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। আদালত
স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম। আমরা এই রায়কে স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি। এদিকে নির্বাচনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠনের ঘোষণা দিলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে এ নিয়ে আগ্রহ কম দেখা যাচ্ছে। এদের মধ্যে জামায়াতের আগ্রহ নির্বাচন পূর্ণ ঐক্যমতের সরকার গঠনে, আর যে কোনো সরকারই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে আশঙ্কায় জাতীয় সরকারে না যাওয়ার মতো অধিকাংশ ছোট ছোট দলের। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। যে আওয়ামী লীগের এবং ফ্যাসিবাদী যারা দোষর রয়েছে তাদের বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বিএনপি, জামায়াত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সরব ছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, ভোটাধিকার ফিরিয়ে আনা ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনীতির মাঠে নির্বাচন, রাষ্ট্র সংস্কারের ইস্যুগুলোতে বিভিন্ন দলের নেতাদের বক্তব্যে ধরা পড়ে ভিন্ন ভিন্ন অবস্থান ও পরস্পর বিরোধী সুর। রাজনীতির মাঠে পরিস্থিতি যখন এমন, এর মধ্যেই ৫৪তম বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। এমন প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে চর্চা আগামী সংসদে কি ধরনের সরকার গঠন হবে তা নিয়ে। সেই মুহূর্তে আবারও আলোচনায় বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকার। বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির নীতি নির্ধারকের কাছে প্রশ্ন ছিল, কেমন জাতীয় সরকার গঠন করবে তার দল। জাতীয় সরকারের কথা বলেছি, এটাও এ কাইন্ড অফ কোয়ালিশন সরকার হবে। আমরা ডিফাইন করেছি, পরিষ্কার করেছি যে যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করা হবে। দীর্ঘদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও বিএনপির সাবেক জোটসঙ্গী জামায়াত ইসলাম বলছে, জাতীয় সরকারের ধারণাটি তাদের কাছে অস্পষ্ট। নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের চেয়ে নির্বাচন পূর্ব ঐক্যতে জোর দিতে দেখা গেল জামায়াতের এই নীতি নির্ধারককে। বিএনপির জাতীয় সরকারের যে প্রস্তাব, এটি আমাদের কাছে খুব পরিষ্কার না। যদি নির্বাচনের আগেই একটা ঐক্যবদ্ধ নির্বাচন হয়, জাতীয় সরকার আগে একটা জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধ, তাহলে এই ধরনের এটার একটা ক্যারেক্টার এবং এনভায়রনমেন্ট ডিফারেন্ট হবে। সুতরাং নির্বাচন কতদিন পর হবে তখন অপেক্ষাকৃত ছোট কিংবা ক্ষমতার রাজনীতিতে কম ভাগিদার দলগুলোর মুখেও শোনা গেল জাতীয় সরকার নিয়ে অনীহা। ফ্যাসিবাদ বিরোধী অন্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, নির্বাচন পরবর্তী যে কোনো সরকারেই স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে, তাই জাতীয় সরকারে না যাওয়ার কথা বলছেন তারা। একবার ক্ষমতায় গেলে অনেক সময় দেখা যায় স্বেচ্ছাচারিতা আসতে পারে, কিন্তু পরিবেশ থেকেই যদি এই সংস্কারটা হতে পারে, সমন্বয়টা হতে পারে, জাতীয় সরকারের রূপ যদি আমরা দিতে পারি, তাহলে পরবর্তীতে আর এই সমস্যাটা থাকে না। জাতীয় সরকার খুবই একটা জটিল প্রক্রিয়া এবং অভ্যুত্থানের এত মাস পরে এই সময়ে এসে জাতীয় সরকার কিভাবে হতে পারে সেটার ব্যাপারে আসলে সকলকেই আবারও ঐক্যমত্যের ব্যাপার আছে। বিএনপির নেতৃত্বে যদি কোনো জাতীয় সরকারের কথা বলে, ওই বিএনপির যে মূল তার যে আদর্শ বা তার যে দাবিনামা বাস্তবায়নের জন্য ওই জায়গায় কমিউনিস্ট পার্টি থাকবে না। জনগণের কোঅপারেশন লাগবে, তবে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান যখন স্পষ্ট, তখন এই রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে সরকার গঠন। পাশাপাশি বিএনপিকে জাতীয় সরকার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করার কথাও বলেন তিনি। ইলেকশনের আগে অ্যালায়েন্সে না যায় তো তারা পলিটিক্যাল যারা বিএনপি সঙ্গে জাতীয় সরকার মনে করে তারা গঠিত করতে পারে, তারা আগে থেকে আলোচনা করুক। তারা কনসেপ্টটা দিয়েছে, কিন্তু কেমন করে ফর্ম করবে, কি ফর্মুলা, সেগুলো নিয়ে তারা আলাপ করতে পারে। আপনি যদি এতগুলি সিট পান তাহলে আপনাকে এই দিব, এরকম একটা এগ্রিমেন্ট করতে পারে। আওয়ামী লীগের স্বৈরশাসনের অবসানের পর ভোট নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে গণমানুষে। রাজনৈতিক দলগুলো বলছে, যে প্রক্রিয়াতেই সরকার গঠন হোক, রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে এনে ভোটমুখী করাই তাদের প্রধান কাজ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বা কারা হত্যা করেছে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের?
কখনো কুপিয়ে, কখনো ছুরিকাঘাতে, আবার কখনো মেরে ফেলে যাচ্ছে রাস্তার পাশে। এসব প্রশ্নের উত্তর নেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। 48 ঘন্টার মধ্যে এই প্রশ্নের উত্তর না পেলে রোববার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। 5 শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে আরও কয়েকটি ছাত্র সংগঠন। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরের কালিয়াকৈরে চলতি মাসের 12 তারিখ ভোর 5টার দিকে শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। অন্যদিকে 14 তারিখে নারায়ণগঞ্জের ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান এআইইউবির ছাত্র সীমান্ত। মাত্র 2 দিনের ব্যবধানে 16 ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ লেক থেকে সুজানা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া পৃথকভাবে হত্যা করা হয় আরও 2 শিক্ষার্থীকে। এরপর গুপ্ত হত্যার বিষয়টি আলোচনায় আসে। প্রশ্ন ওঠে, কারা খুঁজে খুঁজে হত্যা করছে গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা এসব শিক্ষার্থীদের। ছাত্রদের বিভিন্ন সংগঠন সোচ্চার হয় গুপ্ত হত্যার বিচারের দাবিতে। এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকে ইনকিলাব মঞ্চ। সম্মেলনে অভিযোগ করা হয়, বিপ্লবীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। শিক্ষার্থীরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্রের। জুলাই আন্দোলন ব্যর্থ হলে সে দায় সকল রাজনৈতিক দলের বলেও মন্তব্য করেন এই ছাত্রনেতা। আমাদের যেই 5 জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে, বাকি 5 জনকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে। আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে 22শে ডিসেম্বর রবিবার ঠিক 12টায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার অনশন কর্মসূচি পালন করার জন্য। টার্গেট কিলিং নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নর্থ সাউথের শিক্ষার্থীরা। তারা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের টার্গেট করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। বিগত কয়েকদিনে বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা জুলাই বিপ্লবের মূল উপজীব্য ছিলেন, তাদের উপরে যেভাবে ন্যাক্কারজনক যে ঘটনাগুলো চলছে, হামলার মাধ্যমে তাদেরকে যেভাবে প্রাণহানি ঘটনা হচ্ছে, তাদেরকে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। দ্রুত ভিত্তিতে এই সারা দেশে সকল ছাত্রদের, শুধু তাই নয়, এই জুলাই গণঅভ্যুত্থানের যত স্টেক হোল্ডার আছে প্রত্যেকের নিরাপত্তার ব্যবস্থা করেন। এদিকে এই ধরনের গুপ্ত হত্যার প্রতিবাদ জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি অবদান ছিল, তাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে দাবি তাদের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা যাচ্ছেন, এটা আসলে কোনো দিক থেকে ভালো লাগে না। কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে এই সময় এরকম এই টাইমে সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের লোকজনেরা বিভিন্ন রকম প্রেস রিলিজ দিচ্ছে। গতকাল রাতেও প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং আমরা ভিডিও দেখেছি যেখানে জুম মিটিংয়ে বলতেছে যে এরকম মানুষজনদেরকে হত্যা করলে আসল মুক্তিযোদ্ধা হতে পারবেন। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সরাসরিভাবে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সরাসরিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যার যেই নীল নকশা তারা বাস্তবায়ন করতে চায়, ওই নীল নকশার অংশ হিসেবে আমরা মনে করি যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপরে অতর্কিত হামলা, গুপ্ত হত্যার মতো এই কাজগুলো করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনা না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে যাবে বলে মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। নগর পরিবহনের প্রকল্পের দিন শেষ। আগামী ফেব্রুয়ারি থেকে 42টি রুটের গ্রিন ক্লাস্টার নামে নতুন পরিবহন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। একই সাথে যানবাহনের ফিটনেস ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএকে 1 মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। আর বায়ু দূষণ রোধে টাস্ক ফোর্স কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। রকিবুল রাহাতের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে ও যাত্রী ভোগান্তি কমাতে 2021 সালের ডিসেম্বরে যাত্রা শুরু হয়েছিল ঢাকা নগর পরিবহনের। পরিকল্পনা ছিল রাজধানীর গণপরিবহনকে এক ছাতার নিচে আনার। যদিও 3 বছর পেরিয়ে গেলেও এই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। আর 5ই আগস্টের পর পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে বাস রুট রেশনালাইজেশনের প্রকল্প।
এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার, যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের ৪ উপদেষ্টা। বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন সংশ্লিষ্টরাও, যেখানে এলো নতুন সিদ্ধান্ত। 25শে ফেব্রুয়ারি থেকে রাজধানীর শতাধিক রুট বিলুপ্ত করে 42টি রুটে চলবে গ্রিন ক্লাস্টার নামে পরিবহন। বিআরটিএ যদি এর মধ্যে যদি তাদের অবস্থার উন্নতি করতে না পারে, তাহলে বিআরটিএ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বিআরটিকে যেটা পরামর্শ দেওয়া হয়েছে, তাদের যে এই যে ফিটনেস চেক করা এবং ড্রাইভিং করার জন্য এটা তাদের যে ব্যবস্থা, এটা অপর্যাপ্ত। এটা অন্যান্য গ্যারেজকে দিয়ে এবং অন্যান্য ড্রাইভিং স্কুল কিংবা কারো সহায়তা নিয়ে, পুলিশের সহায়তা নিয়ে এটা আরও দ্রুততর করতে হবে। এদিকে বায়ু দূষণ কমাতে 20 বছরের বেশি পুরনো বাস ও মিনি বাস এবং 25 বছরের বেশি পুরনো ট্রাক ও কাভার্ড ভ্যান রাস্তা থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল পরিবেশ মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সব ধরনের যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে বিআরটিএ-কে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গ্রিন ক্লাস্টারের মানে হচ্ছে যে ওখানে আর ব্যক্তিগত গাড়ি, ইন্ডিভিজুয়াল গাড়ি হিসেবে চলবে না, এগুলো কোম্পানি হিসেবে চলবে, যাতে তাদের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা যাতে না হয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবহন মালিকরাও। খারাপ জিনিস চলে যে ভালো জিনিস আসা তো আমরা সবাই চাই। সরকারের এই প্রচেষ্টা যেন সফল হোক, ব্যাংক যেন এগিয়ে আসে, মালিকরা এই বিষয়ে দ্বিমত পোষণ করেনি। এদিকে যানজটের কারণে দেড় যুগে ঢাকার সড়কে যানবাহনের গড় গতিবেগ 21 কিলোমিটার থেকে 4.8 কিলোমিটারে নেমে এসেছে। তাই যানজট নিরসনে সবার সম্মিলিত সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক। এটা দীর্ঘদিনের সমস্যা এবং এটা নিয়ে আলাপ আলোচনা হাজার হাজার ঘন্টা হয়েছে। তা আমরা এই জায়গাটাই চাই যে আমরা কতটুকু করতে পারি আমরা সবাই মিলে। বায়ু দূষণে ঢাকা যখন প্রতিদিন শীর্ষে, তখন ঢাকা দক্ষিণ সিটি তাদের আওতাধীন সড়ক মেরামতে আরও 6 মাস সময় চেয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সিটি কর্পোরেশনকে এই সময় কমিয়ে আনতে নির্দেশ দেওয়া হবে। যদি তারা 6 মাস বলে থাকে, আমাকে সেটা আবার বসে আগাতে হবে, কারণ এটাকে প্রায়োরিটি বেসিসে করতে হবে। এবং এখানে আমাদের সড়কেরও উপদেষ্টা আছেন, ঢাকা সিটি কর্পোরেশনকেও বলতে হবে। আরেকটা হচ্ছে আমাদের এনফোর্সমেন্ট বাড়াতে হবে। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পাশাপাশি বাসায় এয়ার পিউরিফায়ার ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন তিনি। রকিবুল রাহাত, এখন, ঢাকা। নির্বাচন কমিশনের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন, এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশনের ভেতরকার কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে দুদকের অভিযানের শেষে কথা জানান তিনি। এছাড়াও আগামী 3 মাসের মধ্যে জমে থাকা 3,78,000 এনআইডির নাম সংশোধনের আবেদন নিয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে বলে আশ্বাস দেন তিনি। এনআইডি সেবায় হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান করে দুদক। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে। আমরা ওইটা এখন খুঁজে বের করছি। যারা জড়িত তাদেরকে আপনার আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুন আছে সেই অনুযায়ী যা যা করার আমরা তা করব। এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক অস্থিরতা ও দুর্যোগে মূল্যস্ফীতি বেড়ে অর্থনীতির গতি কমেছে বাংলাদেশের। ব্রিফিংয়ে জানিয়েছে IMF। তবে আগামী বছরের শেষে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। তৃতীয় রিভিউ মিশনের সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন IMF-এর মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এই বিশেষ কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শেষের দিকে চতুর্থ কিস্তির $64 কোটি পেতে পারে বাংলাদেশ যে অতিরিক্ত অর্থ সহায়তা চেয়েছে তার জন্য ওই মাসে আরেকটি পর্যবেক্ষক দল আসবে। বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারে গুরুত্ব দিচ্ছে IMF। আর্থিক খাতের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, সঠিকভাবে খেলাপি ঋণ চিহ্নিত করতে হবে, আর্থিক খাতে পুনর্গঠনের জন্য করতে হবে রোডম্যাপ। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও সুশাসনের প্রতিও জোর দেন তিনি। Exacerbated significant macroeconomic challenges, the authorities requested an augmentation of approximately. We see is because of the disruptions of the months of July and August, and also flooding, unprecedented flooding that we've seen in the country, in the northeast regions of the country. We are a macro institution. We have something we call the macro framework,
where we assess the needs, and we call this the financing gap. Once there is a financing gap, then we talk to other international financial institutions like the World Bank, ADB, and even bilateral partners. জাদুঘরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, লক্ষ্য আন্তর্জাতিক মানের জাদুঘরে রূপান্তরিত করা, যেখানে স্থান পাবে ফ্যাসিবাদ হঠানোর রক্তমাখা স্মৃতি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হচ্ছে নানাভাবে। আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনেই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি এ জুলাই কর্নার। চট্টগ্রামে বন্দরে দীর্ঘ সময় পড়ে থাকা দায় না হলেও হিমায়িত মাছ, মাংস, মশলা, ফলমূল ও পশু খাদ্য সহ নয় কন্টেইনার খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে। মাটিতে পুঁতে ফেলা এসব খাদ্যপণ্য কারো ভোগে লাগেনি, সরকারও রাজস্ব পায়নি, কিন্তু ধ্বংস করতে খরচ হচ্ছে কোটি টাকারও বেশি। যদিও কাস্টমস কর্তৃপক্ষ বলছে আমদানিকারকদের বারবার নোটিশ দেওয়ার পরও তারা পণ্য খালাস করেনি। বন্দরে পড়ে থাকা এসব পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়ায় নিলামেও বিক্রি সম্ভব হয়নি। আরও জানাবেন হাজিরা শিউলে। খোঁড়া হয়েছে 25 ফুট গভীর গর্ত। ওই গর্তে ক্রেন দিয়ে টেনে কন্টেনার থেকে ফেলা হচ্ছে বস্তায় ভরা পচা আদা। কেবল আদা নয়, 1000 টাকা দামের চিংড়ি, কমলা, পশুখাদ্য সহ 1,76,000 কেজি খাদ্য পণ্য। যদিও ভালো থাকলে এসব পণ্যের বাজার দর হতো অন্তত 10 কোটি টাকা। যদিও কর্মকর্তাদের দাবি যথাসময়ে নিলামে তোলা হলেও খাদ্যের মান নষ্ট হওয়ায় বিএসটিআই, আণবিক শক্তি কমিশন সহ বিভিন্ন দফতরের ছাড়পত্র পায়নি বিডাররা। ফলে নিলাম করা হলেও এসব খাদ্যপণ্য বিক্রি সম্ভব হয়নি। কোনো নিলামকারী তার অনুকূলে ডিও লেটার জারি হওয়ার পরেও সে যদি টেস্টের সার্টিফিকেটটা না আনতে পারে তখন কিন্তু, বা টেস্টে যদি ফেল করে তখন কিন্তু আমরা নিলামকারীর অনুকূলে সেটা আমরা ছাড়করণ করতে পারি না, বিডারের অনুকূলে আমরা পণ্যটা খালাস করতে পারি না, যেহেতু এটা আমাদের আমদানি নীতি আদেশে যে আমাদের ইয়েগুলি দেওয়া আছে, বিধি নিষেধগুলো দেওয়া আছে, শর্তগুলো আরোপ করা আছে, তখন আমরা এগুলি পণ্যগুলো ধ্বংসতে চলে আসে। অনেক সময় আইনি জটিলতায় নিলাম অযোগ্য পণ্য ধ্বংস করতে পারে না কাস্টমস। ফলে বন্দর ইয়ার্ডে জট লেগে যায়। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম অযোগ্য ও নষ্ট প্রায় 231 কন্টেনার পণ্য পর্যায়ক্রমে ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস হাউজ। বন্দরের ইয়ার্ড ফাঁকা করতে আগামী 3 মাসের মধ্যে এসব পণ্য ধ্বংস করা হবে। দুর্গন্ধ রোধে ও পুঁতে ফেলা পণ্য চুরি ঠেকাতে এবার বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের সুরক্ষিত জায়গা বেছে নেওয়া হয়েছে। এজন্য সব ধরনের সহযোগিতা দিচ্ছে চট্টগ্রাম বন্দর। যে সাপোর্ট চাচ্ছে এখন আমরা সবগুলো দিচ্ছি। অনেক সময় যে এই সমস্ত ধ্বংসযোগ্য মালামাল বিভিন্ন জন হয়তো এক্সপায়ার্ড গুডসগুলো নিয়ে যেত, এটা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ছিল, সেটা আমরা এবার যেন কেউ ওখান থেকে কোনো কিছু নিতে না পারে সেই বিষয়টা আমরা ইনশিওর করছি। চারদিকটা একটা সিকিউর এরিয়া, এখানে পাশেই আপনার আমাদের আর্মি ক্যাম্প আছে, আর আমাদের যারা আনসার ডিপার্টমেন্ট আছে সেই আনসার ডিপার্টমেন্টও এখানে পরবর্তীতে প্রায় আরও 1 মাস পর্যন্ত এখানে কাজ করবে। তো এখানে আমরা চুরি বা তসরুপের ওই ধরনের সুযোগ আসলে এখানে কোনো ধরনের সুযোগ থাকবে না। প্রথম ধাপে 111 কন্টেনার পণ্য ধ্বংস করতে খরচ হবে 1,20,00,000 টাকা। এসব কন্টেনারে প্রায় 2,350 টন পণ্য রয়েছে। এর আগে সম্প্রতি 21 কন্টেনার পণ্য ধ্বংস করা হয়। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সিরিয়া যুদ্ধ করতে করতে ক্লান্ত। দেশটি প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন সিরিয়ার নতুন শাসক আহমদ আল শারা। এ সময় তিনি সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও আহ্বান জানান। তার যুক্তি, এসব নিষেধাজ্ঞা আগের শাসনামলে ছিল, আসাদ সরকারের সঙ্গে তাদের একইভাবে বিবেচনা করা উচিত নয়। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে বাশার আল আসাদ সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় দেশের বিদ্রোহী বাহিনী। তিনি বলেন, হায়াত তাহরির আল শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখার কোনো মানে হয় না। ক্ষমতা গ্রহণের পরই দেশ পুনর্গঠনে মনোযোগ দিয়েছে বিদ্রোহী বাহিনী। I think the revolution can contain everybody. So this isn't going to be some kind. এখন বিকেল শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরেকবার। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা, মইনু সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ অপরাধ ট্রাইব্যুনালে। পরিকল্পিত ষড়যন্ত্র দাবি স্বজনদের।
এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। আর কোনো ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই গণহত্যা ধামাচাপা দিতে শেখ হাসিনার নির্দেশে বন্ধ হয় ইন্টারনেট। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলকের স্বীকারোক্তি। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করে। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, অভিযোগ মির্জা ফখরুলের। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। এবং একের পর এক গুপ্ত হত্যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আমরণ অনশনের ডাক। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করতে হবে facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।